স্টার্ট। নমস্কার। নমস্কার। সবে এবছরের লিমিটেড ডিপার্টমেন্টাল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস পরীক্ষা জাস্ট শেষ হয়েছে। আপনারা জানেন সবাই 28, 29, 30 এপ্রিল 3 দিন পরীক্ষা চললো। বহু পরীক্ষার্থী পরীক্ষা দিলেন, আমাদের ক্যান্ডিডেট প্রচুর পরীক্ষা দিয়েছেন। তা যেটা বলার, এবছর যেটা ইংলিশ বলুন বা কনস্টিটিউশন বলুন বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এই তিনটে আমি পরে আসছি। ব্যতি রেখে মূল যে তিনটে পেপার, ফোর্থ পেপার, ফিফথ পেপার আর সিক্সথ পেপার, প্রথম তিনটের কথা আমরা পরে আসছি। মানে সার্ভিস রুল, অ্যারিথমেটিক আর অডিটিং অ্যাকাউন্টেন্সি, এই তিনটে পেপারে আমরা মোটামুটি আমাদের ক্যান্ডিডেটদের যে সাজেশন দিয়েছি, অডিট থিওরি পেপার এবং অ্যাকাউন্টেন্সি ম্যাথ এবং সার্ভিস রুল, তা প্রায় 100% কমন, বলতে পারেন প্রায় 100% কমন, সমস্ত কিছুই এসছে। যে সাজেশন দেওয়া হয়েছে, আমি সার্ভিস রুলের ব্যাপারে আছি প্রথম। ফোর্থ পেপারে দেখবেন লাস্টের যে চারটে বড় প্রশ্ন, 4, 5, 6, 7, যে লাস্টের চারটে বড় প্রশ্ন ছিল, অর্থাৎ দেখবেন লাস্ট প্রশ্নটা ছিল একদম আমাদের হাফ পে লিভ দিয়েছিল, লিভ সংক্রান্তটা দিয়েছিল, এবং তার আগেরটা দিয়েছিল ট্রেজারি অফিসার রেসপন্সিবিলিটি এবং উইথড্রল অফ মানি, সেক্ষেত্রে ট্রেজারি অফিসারের দায়িত্ব। এই যে প্রশ্নটা 6 নম্বর প্রশ্নটা, তার আগের 5 নম্বর প্রশ্নটা যতদূর মনে পড়ছে, কোশ্চেনটা আছে, কোশ্চেনটা আছে, আমি বলছি কোশ্চেন ধরে ধরে। 4, 5, 6, 7 দাও। হ্যাঁ, 4, 5, 6, 7। হ্যাঁ, দেখবেন যে 7 নম্বর প্রশ্ন যেটা দিয়েছিল, টোটাল সেটটা ডিফারেন্সিয়েট বিটুইন কমপ্লায়েন্স অডিট অ্যান্ড পারফরমেন্স অডিট অ্যাজ পার দ্য ওয়েস্ট বেঙ্গল অডিট ম্যানুয়াল। এই প্রশ্নটার এর মধ্যে মানে 5+ করে 4টে আছে, এখানে আমরা 20 নাম্বার টোটাল। এই 5 নাম্বারটা পারফরমেন্স অডিট, কমপ্লায়েন্স অডিটটা আপনারা যদি অডিট পড়ে থাকেন, সেখান থেকে সেই কনসেপ্টে লিখলেও হবে, সেখান থেকে লিখলেও নাম্বার পাবেন। যে কনসেপ্টে মানে অডিটের যে কনসেপ্ট আমরা পড়েছেন, পারফরমেন্স অডিট বা কমপ্লায়েন্স অডিট, এটা ব্যতিরেকে বি এবং সি, যেটা ইএল, হাফ পে লিভ এবং কোয়ারেন্টাইন লিভের ডিজিজগুলো লিখতে বলেছে, যেটা পরবর্তীকালে একটা গভর্নমেন্ট অর্ডার হয়েছে, যেখানে কোভিড-19, সার্স, এই রোগগুলোকে অ্যাটাচ করা হয়েছে, কোয়ারেন্টাইন লিভ, ঠিক আছে? এইগুলো লিখতে হবে। এগুলো আমার সাজেশনের মধ্যে ছিল প্রত্যেকটা সাজেশন। এবং তার ঠিক আগের সেটটা, রাইট ডাউন দ্য জেনারেল লিমিটেশন ফর উইথড্রল অফ মানি ফ্রম দ্য ট্রেজারি অফ কন্টিনজেন্ট চার্জেস, এটা সালের প্রশ্ন। এই সেটটা 6 নম্বর সেটটা দেখবেন আগে এসেছিল পরীক্ষায়। হোয়াট আর দ্য জেনারেল ডিউটিস অফ দ্য টিও, ট্রেজারি অফিসারের দায়িত্ব, এবং স্টেট দ্য পারপাস অফ ফর হুইচ দ্য ট্রেজারি অফিসার মে পারমিট উইথড্রয়াল ফ্রম দ্য ট্রেজারি লিঙ্ক ব্যাংক। এই যে সেটটা, এটা আগেও এসছে, এটা সালের প্রশ্ন, খুবই কমন প্রশ্ন, এটাও দেয়া ছিল। এরপর আছে আমি 5 নম্বর প্রশ্ন, আমি তলার দিক থেকে যাচ্ছি, কারণ এই 4টে প্রশ্ন হুবহু কমন, 4, 5, 6, 7 বড় প্রশ্ন। আমাদের যারা ক্যান্ডিডেট এখানে 4টে প্রশ্ন লিখেছে, গুছিয়ে লিখেছে, আশা করি ভালো নাম্বার পাবেন। 5 নম্বর প্রশ্নটা আছে এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ এক্সপেন্ডিচার ইন পাবলিক ইন্টারেস্ট অ্যাজ পার WBFR, ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রুল। পাবলিক ইন্টারেস্টের খরচা সমূহ গুরুত্ব, সেটা আপনাকে লিখতে হবে এখানে। 8 নাম্বার আছে, তার সাথে দিয়েছে ডিসকাস দ্য রোল অফ এ কন্ট্রোলিং অফিসার ইন মেইনটেনিং ফিসকাল ডিসিপ্লিন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রুল। এখানে একটা কথা বলি, ফিসকাল ডিসিপ্লিন এখানে জায়গাটা অনেকে হয়তো ধরতে পারেননি, এটা অ্যাকচুয়াল বলেছে ফিনান্সিয়াল প্রপার্টিটা লিখলেই হবে, ফিনান্সিয়াল প্রপার্টিটা লিখলেই হবে, সেইটাই অ্যাকচুয়ালি জানতে চেয়েছে, কিন্তু কোশ্চেনটা একটু ঘোরানো আছে, একটু ট্রিকি কোশ্চেন দিয়েছে, এটা বুঝতে হবে। ফিসকাল ডিসিপ্লিন আর ফিনান্সিয়াল প্রপার্টি ব্যাপারটা এক। যারা ফিনান্সিয়াল প্রপার্টি আপনারা পড়েছেন ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রুলে, সেটা যদি কেউ লিখে থাকেন তাহলে একদম ঠিক লিখেছেন, ঠিক আছে? এবং আন্ডার হোয়াট কন্ডিশন ক্যান অন অ্যাকাউন্ট পেমেন্ট বি মেড টু WBFR, এটা আমি শর্ট নোট লেখানো ছিল আমার ক্যান্ডিডেটদের অন অ্যাকাউন্ট পেমেন্ট সাজেশনের মধ্যেও ছিল। সুতরাং এই 5 নম্বর সেটের প্রশ্নটাও হুবহু কমন এবং লেখার মতো যথেষ্ট ভালো প্রশ্ন। এবার আমি 4 নম্বর ঠিক তার আগের প্রশ্নটায় আসি, এক্সপ্লেন হাউ দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল হ্যান্ডেল দ্য ডেথ অফ এ গভর্নমেন্ট এমপ্লয়ি আন্ডার সাসপেনশন বিফোর দ্য কনক্লুশন অফ ডিসিপ্লিনারি প্রসিডিং। সার্ভিস রুলের যে বিধানগুলো আছে, কোনো ডেথ এমপ্লয়ির ক্ষেত্রে যার বিরুদ্ধে প্রসিডিং চলছে, সাসপেনশনের প্রসিডিং চলছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং, কিন্তু তিনি মারা গেলেন, সে এমত অবস্থায় মারা গেলেন, তাহলে সেই ক্ষেত্রে তার এর প্রতি কি আচরণ করা হবে। এবং বলছে এক্সপ্লেন হাউ দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল হ্যান্ডেল দ্য ডেথ অফ এ গভর্নমেন্ট এমপ্লয়ি আন্ডার সাসপেনশন বিফোর দ্য কনক্লুশন অফ ডিসিপ্লিনারি প্রসিডিং, তাকে কিভাবে হ্যান্ডেল করা হবে, তার পে কিভাবে করা হবে, তার এটাও লেখানো আছে। কারণ সাসপেনশনে থাকলে কেউ যদি মারা যায়, তার ডেট অফ সাসপেনশন থেকে ডেট অফ ডেথ, এই পিরিয়ডটা নর্মাল ডিউটি হিসাবে ধরা হয়, ধরে নেওয়া হয় সে অ্যাজ ইউজুয়াল নর্মাল ডিউটি করেছে।
সাসপেনশন তার অতীতটাকে ভুলে যাওয়া হয়, এটা গভর্নমেন্টের একটা কম্পেনসেশন বলুন আর সহানুভূতির চোখে দেখা বলুন, এটা গভর্নমেন্টের একটা প্রভিশন আছে সার্ভিস রুলে, যে কোনো সাসপেনশন চলাকালীন যদি কেউ মারা যায় কোনো এমপ্লয়ি, তাহলে গভর্নমেন্ট তাকে অ্যাজ ইউজুয়াল জেনারেল কর্মচারী হিসেবেই দেখে, ভুলে যায় যে সাসপেনশন এসে ছিল, যেহেতু সে মারা গেছে তার ফ্যামিলিকে ফুল বেনিফিট দেওয়া হয়। এবং যদি কোনো সাসপেনশনে যদি তিনি তো সাবসিস্টেন্স অ্যালাউন্স পান, যখন সাসপেনশনে থাকেন সাবসিস্টেন্স অ্যালাউন্স পান, কম বেতন পান, বেশি বেতনটুকু নয়, যেটুকু এরিয়ার যদি থাকে সেই ক্যালকুলেশন করে তার ফ্যামিলিকে নমিনিকে সেই এরিয়ারটা দিয়ে দেওয়া হয়। এখানে এই প্রশ্নটা আছে। আর একটা হোয়াট ইজ দ্য পারপাস ওর সাথে দিয়েছে 4 নম্বর প্রশ্ন, 4-এর বি দেখুন, হোয়াট ইজ দ্য পারপাস অফ গ্র্যান্টিং কম্পেনসেশন অ্যালাউন্স আন্ডার রুল 43(1) অফ দ্য ক্লজ 1 অফ দ্য WBSR 1। কম্পেনসেশন অ্যালাউন্স কথাটা আমরা পেয়েছেন, এটা অনেকে হয়তো ভুল করে থাকবেন, একই কথা WBSR 43 ক্লজ 1 এর নিরিখে লিখতে বলেছে কিন্তু লেখাটা একই। এটা আপনার DCRB তেও পেয়েছেন, ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিটে পেয়েছেন। কোথায় পেয়েছেন? কম্পেনসেশন পেনশন আর কম্পেনসেশন অ্যালাউন্স আমি লিখিয়ে দিয়েছি, আমার যারা ক্যান্ডিডেটদের আমরা লিখিয়ে দিয়েছি তাদের, সেইখানে এটা লেখানো ছিল বা আপনারা দেখতে পাবেন সেখানে একটা পার্থক্য দেওয়া আছে। এইখানে কম্পেনসেশন অ্যালাউন্সটা আমাদের ওই একই লেখা লিখতে হবে, শুধু দিয়েছি কি WBSR 41 ক্লজ 1 এর নিরিখে একটু ঘুরিয়ে দিয়েছে, কায়দা করে দিয়েছে, আর কিছু না। আর সি এর প্রশ্নটা দেখুন, এক্সপ্লেন দ্য কন্ডিশন আন্ডার হুইচ মেডিকেল লিভ দেখবেন 2018 সালে মোস্ট প্রবলি এসেছিল, এটাও লেখানো, সালের প্রশ্ন। ওখানে শর্ট নোট মেডিকেল লিভ এসেছিল, এইখানে মেডিকেল লিভের কন্ডিশন লিখতে বলেছে, একই ব্যাপার। মেডিকেল লিভ বলে কিছু হয় না, মেডিকেল গ্রাউন্ডে যে লিভগুলো নেওয়া হয় প্রত্যেকটাকে টাচ করে যেতে হবে, কমিউটেড লিভ, HPL হাফ পে লিভ, EL যেগুলো, বা হসপিটাল লিভ যেটা স্পেশাল কিছু কর্মচারীরা পেয়ে থাকেন, এইগুলো উল্লেখ করার পর একটা কনক্লুশন টেনে এই উত্তরটা দাঁড় করাতে হবে। তাহলে 4, 5, 6, 7 হুবহু কমন, আমার সাজেশন থেকে 80 নাম্বার এখানে লিখতে বলেছে, আপনাকে 4টেই লিখতে হবে, সুতরাং বাইরে ভাবার আর কোনো ব্যাপার নেই, এই 4টে সেট। এছাড়াও আমি যেটা বলছি 3 নম্বরে দেখবেন ডেলি অ্যালাউন্সের প্রশ্নটাও লেখানো, মোর দ্যান 30 ডেজ ডেলি অ্যালাউন্স আমাদের রেট কি কি হারে পায়, প্রথম 60 দিনের জন্য কি থাকে, তার মধ্যে 60 থেকে 180 দিনের জন্য কি রেট হয়, আর মোর দ্যান 180 ডেজ কি রেট হয়, এটা পুরো ক্যালকুলেশন করে লেখানো আছে, সেই জিনিসটা এখানে লিখতে হবে, সেটাই জানতে চেয়েছি। 3 নম্বরের বি এর প্রশ্নটা দেখুন, হোয়াট ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফ ট্রাভেলিং অ্যালাউন্স হোয়েন এ গভর্নমেন্ট এমপ্লয়ি ইজ ডেপুটেড ফর ট্রেনিং অ্যাট দেয়ার হেডকোয়ার্টার্স, এটাও লেখানো আছে। তার সঙ্গে সিটা হচ্ছে হাউ ইজ ডেলি অ্যালাউন্স ক্যালকুলেটেড ফর দ্য পিরিয়ড ট্রান্সফার জার্নির ক্ষেত্রে ডেলি অ্যালাউন্স কিভাবে ক্যালকুলেট করা হয়, এটাও লেখানো আছে। ঠিক আছে, বড় প্রশ্ন 4, 5, 6, 7 পুরো কমন, এবং 3 নম্বর প্রশ্ন লেখানো আছে, যদি কেউ লিখতে চান বা অনেকে লিখেছেন তারা লিখবেন। এবং শর্ট কোশ্চেন যা দিয়েছে এটা বলার কিছু নেই, কিছু জিনিস হয়তো নতুন দিয়েছে, কিছু সালের প্রশ্ন দিয়েছে, যা দিয়েছে এনি 10 বলেছে 10টা লেখার মতো। আমি আবারও বলছি, এখানে 14টা প্রশ্ন দিয়েছে, না 15টা দিয়েছে, এন পর্যন্ত আছে, 14টা প্রশ্ন দিয়েছে, 14টা থেকে এনি 10 10টা লিখতে হবে, 10টা লেখার মতো। আমি যেদিক দিয়েই দেখুন বিচার করলে 10টা সাবজেক্ট লেখার মতো। এবং আমাদের ক্যান্ডিডেটরা ভালো পরীক্ষা দিয়েছে, তারা সাজেশন পেয়ে পরীক্ষা হলে যথেষ্ট খুশি, আমাকে ফোনও করেছিল যে স্যার আপনি যা দিয়েছেন যা বলেছেন তার মধ্যে থেকে হুবহু মনে হচ্ছে না সেই প্রশ্নই এসছে ঘুরে ফিরে একদম। সুতরাং সার্ভিস রুল পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে এবং তার আশাবাদী আমরা, রেজাল্ট বেরোক দেখানো যাক, তারা হয়তো ভালো স্কোর করবে। আর অ্যাকাউন্টেন্সি অডিট নিয়ে দাদা বলবে আমাদের 5th আর 6th পেপার নিয়ে, 6th পেপারটা নিয়ে। আর যেটা হচ্ছে আমরা একটা সাজেশন করেছিলাম কনস্টিটিউশনে 42.5 নাম্বার আমাদের ডাইরেক্ট কমন এসেছে, 42.5 নাম্বার আমরা কমন দিতে পেরেছি। আর যেটা জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা চন্দ্রায়ন 3 যেটা গ্রুপ বি এর ফার্স্ট কোশ্চেন, ওটাও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল। এবং নিপ যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এটার এক্সিকিউশন 2023 আমরা বলেছিলাম এটাও আসবে। G20 সামিট সম্পর্কে আমাদের পেপার কাটিং এর নোট ছিল। ঠিক আছে, এই মোটামুটি আমরা দিতে পেরেছি, এইটা সাজেস্টিভের মধ্যে ছিল। এবার আমাদের হচ্ছে 6 নম্বর যে পেপারটা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস পেপার, ইতিমধ্যেই আমরা অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের যে অ্যাকাউন্টেন্সি সলভ আমাদের ব্যাচে আমরা প্রোভাইড করে দিয়েছি, যেটা হচ্ছে। তা যাই হোক, যারা আমাদের কাছে নেই তাদের উদ্দেশ্যেই বলি, আমরা যেটা অ্যান্সার পাবলিশ করে দিচ্ছি, সেই অ্যান্সারটা প্রথম যে গ্রুপ বি এর যে কনসাইনমেন্টটা ছিল, সাগর কনসাইনর আর সুব্রনীল হচ্ছে কনসাইনি, এদের যে কনসাইনমেন্টটা দিয়েছে সেখানটায় কনসাইনমেন্ট অ্যাকাউন্ট এবং কনসাইনি অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ সাগর, ঠিক আছে, এইটা করতে বলেছে। এর যে অ্যান্সারটা সেটা আপনাদের আমি বলে দিই। এখানে লস এসছে, কনসাইনমেন্ট অ্যাকাউন্টের লস এসছে 1124 টাকা, সুব্রনীল অ্যাকাউন্টে ফাইনাল পেমেন্ট হচ্ছে 1700 টাকা,
আর এছাড়াও আমি আমার স্টুডেন্টদের প্রত্যেককেই বলেছিলাম অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টটা খুলে দিতে, তাহলে ওয়ার্কিংসে, তাহলে জিনিসটা সম্পূর্ণ হবে, নম্বর কাটার কোনো জায়গা নেই, বরঞ্চ স্ট্রেনথেন হবে। ঠিক আছে, কনসাইনমেন্টে এমনি কোনো সমস্যা নেই, শুধুমাত্র অনেকেই হয়তো যে সেলটা ছিল সেই সেলটাকে জেনারেল সেলস হিসেবে কনসাইনমেন্টে ড্যামেজ করছে সেলটা, এটা ইনক্লুড করেছে। এটার জন্য নাম্বার কিছু কাটা যাবে, না হলে খারাপ নাম্বার হবে না। আর এটাও আমাদের যে বই থেকে আমরা করাই সেই বইয়েরই কমন অঙ্ক, এটা আমরা করিয়ে দিয়েছি, অঙ্কটা করিয়েছিলাম। যাই হোক, প্রফিট আরেকবার বলে দিই, লস 1124 টাকা, আর ফাইনাল পেমেন্ট 1700 টাকা। এছাড়া স্টকটা বলে দাও। স্টক ভ্যালুয়েশন হচ্ছে 4751 টাকা, আর লসের হচ্ছে অ্যাবনর্মাল লসের ভ্যালুয়েশন হচ্ছে 4575 টাকা। আর খুব ভালো যদি সব দুটো বার করাবো, লাস্টে আমি লিখে দিই, কেউ যদি লিখে দেন যে therefore actual loss on consignment 1124 প্লাস 1925 3049 টাকা, তাই তো? অ্যাকচুয়াল লস অফ কনসাইনমেন্ট লিখে দিলে ভালো হয় একদম। আচ্ছা, তারপরে যেটা আলোচনায় রাখি, যেটা সবাই চেষ্টা করেছেন, সেটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্ট আমাদের এখানে শ্রী মিত্র, এটাও মানে প্রবলেমেটিক বই, মানে প্রবলেম থেকে বই থেকে তোলা অঙ্কটা পুরোটাই, শুধুমাত্র নাম চেঞ্জ, ফিগার্স সব সেম। ঠিক আছে, আমরা এই প্রবলেমটা, এই ধরনের প্রবলেম আমরা করিয়েছি। সেখানে হচ্ছে এমনি জেনারেল অ্যাডজাস্টমেন্ট খুবই সোজা, স্যাম্পেল, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিটেড, ফার্দার ব্যাড ডেট, ডেপ্রিসিয়েশন, কমিশন অ্যাক্রুড বাট নট রিসিভ, একটা অ্যাডভান্স আছে, মিত্র করেছে তার ফার্মকে, তার এগেনস্টে লোন আছে, এমনি নর্মাল। তো এখানে আমাদের জিপি বেরিয়েছে 1,38,930 টাকা, 1,38,930 টাকা জিপি। নেট প্রফিট হচ্ছে 1,04,292 টাকা, 1,04,292 টাকা, এটা হচ্ছে নেট প্রফিট। আর ব্যালেন্স শিট টোটাল হচ্ছে 1,38,792 টাকা। অলরেডি আমরা অ্যান্সার শিটে দিয়ে দিয়েছি, এগুলো প্রকাশ পেয়েছে, এই একটা। আচ্ছা, সেলফ ব্যালেন্সিং একটা প্রবলেম ছিল, সেলফ ব্যালেন্সিং এর প্রবলেমটাও আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি ব্যাচে, ওটা অলরেডি করিয়ে দিয়েছিলাম। এটা বসু দাসের অঙ্কের মধ্যে, ওটা প্রথমের দিকে 6 নম্বর অঙ্ক বসু দাসের। যাই হোক, আমরা বসু দাসের ম্যাক্সিমাম প্রবলেমই আমরা করাই। সেই প্রবলেমে এক্সাম যেটা হয়েছে সেটার রেজাল্টটা আমি বলে দিই, আমরা করেছি, সেটা আপনারা একটু মিলিয়ে নেন অ্যান্সারটা কি হবে। সেটার অ্যান্সারটা হচ্ছে সেলফ ব্যালেন্সিং এর সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে, মানে জেনারেল লেজারে, সেটার সিডি ব্যালেন্স হচ্ছে 91,600, আর বট লেজার অ্যাডজাস্টমেন্ট মানে পারচেজ লেজার অ্যাডজাস্টমেন্টে ব্যালেন্সিং বিঘা 43,000 টাকা। একদম সিম্পল অ্যাডজাস্টমেন্ট, কিছুই নেই। ঠিক আছে, খুব সহজেই 20-তে 20 পাওয়া যাবে। আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট এরা ঠিক করেছে, দু একজন হয়তো দু একটা এরার হয়েছে পোস্টিং। এইটা হলো আমাদের সেলফ ব্যালেন্সিং। আরেকটা কোশ্চেন যেটা দেয়া হয়েছে, 3টে অঙ্ক হয়ে গেল, লাস্ট অঙ্ক, এই অঙ্কটা হচ্ছে রিডেমশন অফ প্রেফারেন্সিয়াল পালিট লিমিটেড, এটাও বইয়ের অঙ্ক, ইউনিভার্সিটি লেভেলের অঙ্ক, 2007 এর অঙ্ক, 2007 অঙ্ক, সিভিক অনার্স। আমরা এই অঙ্কটাও আমরা যাদের যে ব্যাচে করানো হয়েছে, এই ব্যাচে এই ধরনের অঙ্ক আমরা করেছি, এই অঙ্কটাও হয়তো করানো হয়েছে। এখানে মূল যে ব্যাপারটা, সেখানে আপনাদের এখানে জার্নাল করতে দিয়েছে আর ব্যালেন্স শিট করতে বলেছে অ্যাজ পার শিডিউল 3। হ্যাঁ, এই অঙ্কটা দিয়েছে। তা যাই হোক, অঙ্কটার ব্যালেন্স শিটটা হচ্ছে, ব্যালেন্স শিটের টোটাল হচ্ছে 4,12,000 টাকা ব্যালেন্স শিট। আর একটা জিনিস যেটা হচ্ছে ইনভেস্টমেন্টের যে সোল্ড, যে ইনভেস্টমেন্টের যে বিক্রি করেছে, সেটার অ্যাকচুয়াল কস্ট প্রাইস হচ্ছে 80,000 টাকা, মানে 72,000 টাকা 90%-এর দাম, আর 100%-এর দাম হচ্ছে 80,000 টাকা। তাহলে ব্যালেন্স অফ ইনভেস্টমেন্ট আপনার 20,000 টাকা থাকছে, যেটা আপনার নিউ ব্যালেন্স শিটে ক্যারি ফরওয়ার্ড হবে। আর বোনাস শেয়ার একটা ইস্যু করেছে, একটার জন্য একটা, সেটা হচ্ছে 20,000 বোনাস শেয়ার, 2 লাখ টাকা খরচা করছে। এখন এই বোনাস শেয়ারের যে ইস্যুটা, সেটা সম্পূর্ণটাই ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, যেটা ফান্ডটা জেনারেট করতে, সিআরআর যেটা আছে, সেই সিআরআরটা কিন্তু ফার্স্ট ইউজ করতে হবে। আর সিকিউরিটি প্রিমিয়ামের যে ব্যালেন্স 80,000 টাকা, তার মধ্যে প্রিমিয়াম অন রিডেমশনে 10,000 টাকা ইউজ করে নিতে হবে, নিয়ে 70,000 টাকা ইউজ করে নিতে হবে, দিয়ে ওই দুটো ফান্ড, আর অবশিষ্ট যে 30,000 টাকা, সেটা জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট থেকে খাওয়াবো, অ্যাডজাস্ট করবো। আর এই হচ্ছে ব্যাপার। মোটামুটি 5-7টা জার্নাল হবে, 7টা জার্নাল প্রেফারেন্স শেয়ার হোল্ডারে ট্রান্সফার করা, তারপরে ইনভেস্টমেন্ট বিক্রি করা, লসে বিক্রি,
তারপরে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ ক্রিয়েশন, তারপরে আপনার সিকিউরিটি প্রিমিয়াম দিয়ে প্রিমিয়াম অন রিডেমশনকে মেট করা, তারপরে প্রেফারেন্স শেয়ার হোল্ডার টু ব্যাংক 1,10,000 টাকা, আর লাস্টে বোনাস শেয়ারের জন্য ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 1,00,000 টাকা, সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট 70,000 টাকা, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 30,000 টাকা, টু বোনাস টু ইকুইটি শেয়ার হোল্ডার বলে 2 লক্ষ টাকা, আর বোনাস টু ইকুইটি শেয়ার হোল্ডার টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলে 2 লাখ। অ্যাজ ইউজুয়াল ন্যারেশনগুলোও কিন্তু আপনাকে দিতে হবে যারা করেছেন। আর ব্যালেন্স শিট করার জন্য ব্যালেন্স শিটের যে স্টেটমেন্ট, ব্যালেন্স শিট শিডিউল 3 অনুযায়ী, যেটা আমরা অন্যান্য ব্যাচে প্রত্যেকটা ব্যাচেই করিয়ে দিয়েছিলাম, 2000 সম্ভবত 16তে একটা প্রেফারেন্স শেয়ার ছিল, সেই প্রেফারেন্স শেয়ারের রিডেমশন ছিল, সেখানেও লায়াবিলিটি সাইডটা জানতে চাওয়া হয়েছিল, কিন্তু ওই অঙ্কটা আমরা টোটালটাই করে দিয়েছিলাম, হ্যাঁ, বা অন্য অঙ্কে আমরা দেখিয়েছিলাম। এই স্টেটমেন্ট ফরম্যাটে করতে হবে। নোট টু অ্যাকাউন্টস আপনার মোটামুটি এখানে 3টে নোটস আসবে, 3টে কি 2টো নোটসের মধ্যেও কমপ্লিট হয়ে যাবে। শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভটা আর কিছু লাগবে না, হ্যাঁ। আর লাস্টের নোটটা দেবেন, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ ফুলটি ইউটিলাইজ ফর বোনাস ইস্যু, এই নোটটা দিলে হবে। যাই হোক, ব্যালেন্স শিটের টোটালটা আরেকবার করে দিচ্ছি, 4,12,000 টাকা। এইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্সি পার্টটা। এই জায়গাটা একটু বলে দাও, ওই ব্যাংক অ্যাকাউন্ট খুলে বার করতে হবে ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইনভেস্টমেন্টের ব্যাংক অ্যাকাউন্টটা খুলেও বার করতে পারেন, বা স্টেটমেন্ট আকারও বার করতে পারেন, অসুবিধা কিছু নেই। রিকোয়ার্ড ফান্ড আপনার 1,10,000 যেটা পেমেন্ট করতে হবে, আর তার সঙ্গে 30,000 টাকা লিভ রাখতে বলেছে, আর কি অ্যাভেলেবল ব্যালেন্স রাখতে বলেছে। মানে 1,40,000 আপনার দরকার, আপনার হাতে আছে 68,000, দেখবেন ওই ব্যালেন্স শিটে আছে ক্যাশে। তাহলে রিকোয়ার্ড ফান্ড হচ্ছে আপনার রিকোয়ার্ড অ্যামাউন্ট বা অ্যামাউন্ট টু বি রিকোয়ার্ড হচ্ছে আপনার 1,40,000 থেকে 68 বাদ দিলে 72,000 টাকা। মানে ইনভেস্টমেন্ট আপনার 72,000 টাকা বিক্রি করতে হবে। সেটা কত বলে দিয়েছে অঙ্কে, যে 90% অফ কস্ট, মানে লসে বিক্রি করেছে। 72,000 টাকার 90% মূল্য, তাহলে 100% মূল্য 80,000। তা সেক্ষেত্রে 2,500 টাকা লস, ইনভেস্টমেন্টটা জার্নাল পাস করতে হবে, 2,500 টাকা লস। সারপ্লাস অ্যাকাউন্ট মনে দেওয়া আছে, তাই তো? সারপ্লাস অ্যাকাউন্ট দিয়ে পাস করতে হবে, প্রফিট এন্ড লস কিন্তু নেই, এটা খেয়াল রাখবেন, যেটা দিয়েছে অঙ্কে। মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 72,000, সারপ্লাস অ্যাকাউন্ট ডেবিট 8,000, টু ইনভেস্টমেন্ট 80,000। এই জার্নালটা কিন্তু আপনাদের পাস করতে হবে। তারপর দাদা সব বলেই দিল, ব্যালেন্স শিট টোটাল 4,12,000। এই হলো 4টে অঙ্কের ব্যাপার। অডিট পোর্শনে ইন্টারনাল কন্ট্রোল যেটা আছে, অবজেক্টিভ, এটাও আমাদের সাজেশনে ছিল। এসেন্স অফ দ্য অডিট ইজ ভাউচিং, হ্যাঁ, দ্য এসেন্স অফ অডিট ইজ ভাউচিং, এটাও আমাদের ইনভার্টেড কমার কোশ্চেন, এটাও ইয়ারের কোশ্চেন। আমরা যে নোটগুলো দিয়েছি তার মধ্যে নোট তৈরি করা ছিল, মানে ইয়ার সলভ যেগুলো দিয়েছি, আমরা তো ইয়ার সলভ বোধহয় 5-6 বছর দিয়ে দিয়েছি, তার মধ্যে ছিল কমন অডিট পোর্শনটা। টিকা যেগুলো ছিল, হাউ ডু ইউ ভেরিফাই দ্য ফলোইং অ্যাসেট, গুডউইল, পেটেন্ট, ইনভেস্টমেন্ট, লিজ হোল্ড প্রেমিসেস বা লিজ হোল্ড ল্যান্ড, যাই বলেন না কেন, আমরা এটাও দিয়েছিলাম, হ্যাঁ। তারপরে অডিট প্রোগ্রাম, 5 নম্বরের যে অডিট প্রোগ্রাম, এটাও আমাদের সাজেশনে ছিল। হোয়াট পয়েন্টস কনসিডারেশন প্রিপেয়ারিং দ্য অডিট প্রোগ্রাম বিফোর প্রিপেয়ার, এটাও অডিটারের যে ডিউটিটা আছে সেটাও বললেই হবে। পোস্ট ব্যালেন্স শিট ইভেন্ট, পোস্ট ব্যালেন্স শিট ইভেন্টও 2019 সালের বোধহয় একটা কোশ্চেন ছিল, ওটাও আমরা টিকা হিসেবে দিয়ে দিয়েছিলাম। আর সিক্রেট রিজার্ভ ইন দ্য ব্যালেন্স শিট কী করে হবে, এরও অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। 4-এর দাগের যে কোশ্চেনটা ছিল, হোয়াট ফ্যাক্টরস অ্যান অডিটর হোয়াইল কন্ডাক্টিং অডিট গভর্নমেন্ট কলেজ, নর্মাল কলেজ, ইউনিভার্সিটি, যে ধরনের কোশ্চেন একই ধরনের লেখা, ওই ধরনের লেখা আমরা দুটো দিয়েছিলাম, ওই ধরনের লেখা অনেকগুলো ছিল। আর কমপ্লায়েন্স যেটা আছে, অডিট রিপোর্ট আর ডিস্টিং অডিট রিপোর্ট অ্যান্ড সার্টিফিকেট, এটারও আমরা একটা সাজেস্টিভ পার্থক্য মতো দিয়েছিলাম, ঠিক আছে, অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট। মোটামুটিভাবে যা আমরা করে দিয়েছি তার মধ্যে মোটামুটি যারা ঠিকঠাক করতে পেরেছে, মোটামুটিভাবে 80 নাম্বার 75 নাম্বার অটোমেটিক্যালি আসবে। একদম হেসে গেলে 3টে অঙ্ক খুবই ভালো দিয়েছে, খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই। যারা প্রেফারেন্স শেয়ারও যদি ঠিকঠাক করে থাকেন তাতেও তাদেরকে পুরো নাম্বার দেওয়া হবে, পুরো নাম্বারই দেবে, কোনো কাটার জায়গা নেই। এই একটা। আর ম্যাথ পেপার তো দেখলাম সবারই ভালো হয়েছে, মোটামুটি ম্যাথ পেপারের উপরে কিছু বলার নেই। মোটামুটি ওভারঅল প্রত্যেকেই, আমাদের যারা স্টুডেন্ট আছে তারা প্রত্যেকের যা রিপোর্ট বা কোশ্চেন দেখে আমরা যা বুঝলাম, বা মোটামুটি করতে পারলে 90, 95, 98, 100 প্রশ্ন ভালো, যারা ভালো স্কোর করতে পারবে ডেফিনেটলি এটা অনেকটা এগিয়ে থাকবে। 50-150 যারা নাম্বার পেয়ে যাবে, অটোমেটিক্যালি তাদের ভাই একটা চান্স সুযোগ থেকে যাচ্ছে। এই হচ্ছে এবছরের পরীক্ষার বিষয়বস্তু। যাই হোক, ওভারঅল কোশ্চেন স্ট্যান্ডার্ড, কোনো অসুবিধে কিছু নেই। তুলনামূলকভাবে 2020 সালের পর থেকে যে কোশ্চেনগুলো আসছে, বিশেষ করে অ্যাকাউন্টিং, তার একটুখানি হালকার দিকে কোশ্চেন, কিন্তু বেসিক লেভেলটা খুব ভালোভাবে ধরার চেষ্টা করা হচ্ছে কোশ্চেনে। বেসগুলো, বেসিক অ্যাডজাস্টমেন্টগুলো সে জানে কিনা, সেইগুলোর দিকেই গুরুত্ব আরোপ করা হচ্ছে কোশ্চেন দেখে, যেটা মনে হচ্ছে। যাই হোক, এই একটা ব্যাপার। আর আমরা সামনে 2026কে লক্ষ্য রেখে নতুন একটা ব্যাচ আমরা শুরু করছি। নতুন ব্যাচ আমাদের অ্যাকাউন্টেন্সি অডিট, সঙ্গে ওর সার্ভিস রুল, সিভিল অডিট আমরা অলরেডি নিতে শুরু করে দিয়েছি ভর্তি, এবং অনেকেই ভর্তি হয়ে গেছেন 26কে লক্ষ্য রেখে। তা যারা পরীক্ষার্থী তারাও যদি মনে করেন
আমাদের কাছে গাইডেন্সের দরকার আছে, অবশ্যই ফোন করবেন। দুটো ব্যাচ, একটা হয়ে গেছে অলরেডি, একটা ব্যাচে অ্যাডমিশন চলছে, দুটো নতুন পাশাপাশি চলবে আপাতত, দুটো নতুন পাশাপাশি চলবে, একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। আর সঙ্গে আরও একটা জিনিস যেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ধরুন যারা পরীক্ষা দিয়েছেন, হয়তো মক টেস্ট দেবেন, হয়তো পরীক্ষার প্রিপারেশন দেবেন, কোনো চ্যাপ্টারের ওপরে সেরকম দখল নেই, সেই চ্যাপ্টারের জন্য আমরা প্রিপারেশান দিচ্ছি। মক টেস্টের জন্য একটা সেপারেট ব্যাচ আমরা আয়োজন করছি, সেখানে শুধুমাত্র পরীক্ষা ব্যবস্থা থাকবে, পরীক্ষা ব্যবস্থা চালু, এবং লেখার ব্যবস্থা থাকবে, আমাদের বাড়িতে এসেও থাকবে, অনলাইনেও থাকবে। কারণ অনেকের মুখেই শুনছি লিখতে গিয়ে হাত জড়িয়ে যাচ্ছে, 3 ঘন্টা লেখার পর সমস্যা তৈরি হচ্ছে, অনেকদিন পর এটা হচ্ছে, তো অনেকদিন পরীক্ষা দেওয়া হয়নি, যার ফলে এটা হতেই পারে, এটা কিছু হবে না, মানে অসুবিধে কিছু জনক নেই, লেখা অভ্যেস থাকলে আবার হবে। তা আমরা শুক্রবার করে যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করেছিলাম 10-12টা সেটের কোশ্চেন, সেখানে যারা পরীক্ষা টোটালি দিয়েছিল তারা মোটামুটি ভাবে উপকৃত হয়েছে। আমরা একটা নির্দিষ্ট সময় ধরে সোয়া 9:15 থেকে 11:30 অবধি 1.5 ঘন্টার 50 নম্বরের সেট আমরা রেডি করেছিলাম। প্রত্যেকটা বিষয় ছিল, তার মধ্যে অ্যাকাউন্টেন্সি ছিল, ম্যাথামেটিক্স ছিল, সার্ভিস রুল ছিল, অডিট ছিল, এমনকি একটা সেটে হয়তো ইংলিশও ছিল। সেটা দিয়েও তারা পরীক্ষা সময় মতো জমা দিয়েছে, পরীক্ষা নেওয়া হয়েছে, সেটার মধ্যে আমরা দিয়েছি, এবং সেগুলো ওভারঅল গাইডেন্স আমরা তাদের খাতা দেখেছি, এবং কে কত পেতে পারে সেটাও আমরা বলেছি। ঠিক আছে, কাজেই যদি অন্যত্র করে থাকেন বা দেখা যাচ্ছে হয়তো একটু বেটারমেন্ট দরকার, একটু প্র্যাকটিসের মধ্যে থাকলে ভালো হবে, সেক্ষেত্রে তাদেরও সুযোগ থাকছে। আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুজনেরই দেওয়া থাকছে, দুজনেই যখন আপনারা করলে, ফোন করলে আমরা ফোন অ্যাটেন্ড করি বা হোয়াটসঅ্যাপে মেসেজ করি, হয়তো ব্যস্ত থাকলে একটু হয়তো পরে হয়, কিন্তু আমরা আমরা সবসময় রেসপন্ড করি জিনিসের। এমনকি পরীক্ষা যখন চলাকালীন আমরা প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের যাদের ছিল সবসময় আমরা তাদের সাহায্য করেছি, যে যখন যেভাবে বলেছে। ঠিক আছে, আমরা আমাদের মূল যে উদ্দেশ্যটা, মটোটা, এই অ্যাকাউন্টেন্সি পেপারটা যারা নন কমার্স ক্যান্ডিডেট আছেন, আর সার্ভিস রুল পেপারটা যাদের, ওটাও নতুন পেপার, এই পেপারটা যাতে সঠিক উপায় শেখা যায়, সঠিক উপায় এগোনো যায়, সেই জন্য এর জন্য আমরা আগেও বলেছি, আপনারা করে দেওয়া অঙ্ক দেখে, তার থেকে করে দেওয়া অঙ্ক দেখার থেকে আপনারা প্র্যাকটিস বইয়ের অঙ্ক, যদি প্রবলেম বইয়ের অঙ্ক প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে উপকৃত হবে। কারণ করে দেওয়া অঙ্ক যেখানে আছে, অঙ্ক আটকে গেলে পাতাটা দেখে নিতে ইচ্ছে করে, সেক্ষেত্রে কিন্তু শেখার জায়গাটা ঠিকঠাক হয় না। এমনকি শেখার ক্ষেত্রেও ত্রুটি থাকে যায়, এমনকি কোম্পানি অ্যাকাউন্টসের ক্ষেত্রে শিডিউল 3 ব্যালেন্স শিট বা ইউজুয়াল অ্যাডজাস্টমেন্টগুলো যেগুলো নর্মালি হওয়া উচিত, সেগুলো অনেক ক্ষেত্রে ভুল হয়। ঠিক আছে, এই সমস্তগুলোকে ক্লারিফিকেশান হচ্ছে, এবং আমরা ডাউট ক্লিয়ারিংয়েরও একটা ব্যাপার করেছি। বিভিন্ন জায়গায় অনেক সময় ডাউট থাকে, সেই সমস্ত ডাউট ক্লিয়ারিংয়ের ক্লাসগুলোকে আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি। এইভাবে চলছে। তা যাই হোক, আমাদের 26 নম্বর ব্যাচ একদম নিউ, নন কমার্সের জন্য। কমার্স স্টুডেন্টরাও তো আছেন, অসুবিধা নেই, যেহেতু আমরা 100 জন স্টুডেন্টের মধ্যে হয়তো আমরা 98 জন বা 97 জন নর্মাল স্টুডেন্ট পাই, বাকি কমার্সের স্টুডেন্ট খুবই কম। এটা সবার জন্যই ভালো। আর আমাদের ভিডিওটা একটু দেরি হলো, কারণ পরীক্ষা শেষ হয়েছে এই সপ্তাহেই, বুধবার শেষ হয়েছে, ও ছিল না, ও অফিসিয়াল ডিউটিতে ছিল, ওকে নিয়ে একসাথে ভিডিও করব, সৌমেনকে নিয়ে, এটা আমার একটা পরিকল্পনা ছিল, যাতে ওভারঅল একটা রিপোর্ট আপনাদের দেওয়া যায়। তা যাই হোক, আপনারা ভালোভাবে এগিয়ে চলুন সামনের দিনগুলোতে, আর প্র্যাকটিস জারি রাখুন, প্র্যাকটিস ছাড়বেন না। আর যারা আমার ক্যান্ডিডেট আছেন তাদের উদ্দেশ্যেও বলি, যারা কোর্স কমপ্লিট হয়ে গেছে তারাও বাড়িতে প্র্যাকটিস করুন, সঠিক উপায়ে প্র্যাকটিস করুন, আর আমরা যেটা বলেছি সেটাই প্র্যাকটিস করুন। অন্যত্র গিয়ে অন্য জিনিস শিখবেন না, কারণ সাথে কিন্তু ডাইলেমা তৈরি হবে, কারণ সঠিক জিনিসটা কিন্তু অনেক সময় বেরিয়ে আসে না, যার ফলে ভুলভ্রান্তির সম্ভাবনা ঘটে যেতে পারে। তাই আমরা যেটা বলছি সেটাই অথেন্টিক ধরে চলুন, তাহলে কিন্তু সুবিধাজনকভাবে উপায় আছে, সুবিধে হবে। এই হচ্ছে আমাদের মূল বক্তব্য। দাদা অনেক কিছু বললো, আমি আর কয়েকটা কথা অ্যাড করছি, সবই বলে দিয়েছে। আমরা মানে কোশ্চেন হয়ে যাওয়া পরীক্ষা এক্সাম নিয়ে, কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলাম, আপনাদের অ্যান্সারও বলে দিলাম, বা কীভাবে কী হয়েছে সবই বলে দিলাম। এবার আগামী দিনে যেটা দাদা অলরেডি বলেছে, আমাদের নতুন ব্যাচে এনরোলমেন্ট চলছে, এবার অ্যাকাউন্টেন্সি, অডিটিং এবং সার্ভিস রুল একসাথে। এটা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের কী হবে, আপনারা প্রপার জায়গায় এগোতে পারবেন, এবং একই ছাদের তলায় সব পেয়ে যাবেন, যেটা মেন কথা। আমরা যখন মক টেস্ট চলবে না, 6টা পেপারেরই চলবে, এটা একই ছাদের তলায় পেয়ে যাবেন। মানে ইংলিশ বলুন, জিওগ্রাফি, কনস্টিটিউশন, সবই আমরা গাইড করে দেবো। মেন যেটা আলোকপাত করা হয়, আমরা 6th পেপার আর 4th পেপার, যেটা একদম নতুন, যেটা আপনাদের কাছে একদমই নতুন, বিশেষ করে নন কমার্স যারা, তাদের তো অ্যাকাউন্টেন্সি পেপারটা জোর দিতেই হবে। এটা বলেই দিল দাদা, নতুন ব্যাচে এনরোলমেন্ট চলছে। আর যারা পুরনো আছেন, মনে হচ্ছে কোথাও খামতি আছে, বা কোথাও যেন অফিস মানে পরীক্ষা দিতে গিয়ে একটুখানি খেই হারিয়ে ফেলছেন, অথচ যুক্ত আছেন, সব জানেন, মনে হচ্ছে যেন আরেকটু প্র্যাকটিস বা আরেকটু কিছু করলে হয়তো আমি পেরিয়ে যেতে পারতাম,
তাদের কথা মাথায় রেখে আমাদের প্রচুর ফোনও এসছে, দাদা যেটা বললো আমরা তাদের কথা মাথায় রেখে একটা মক টেস্ট ব্যাচ বা ডাউট ক্লিয়ারিং ক্লাসের ব্যবস্থা রাখছি। সেখানেও প্রচুর নাম এনরোলমেন্ট হয়েছে, আপাতত অনেকেই ফোন করেছে, নথিভুক্ত হয়েছে। সেই ব্যাচটাও আমরা শুরু করব আলাদাভাবে তাদেরকে আলাদা ব্যাচে রাখবো সেপারেট, কারণ তারা অলরেডি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার মধ্যে আছে, কিন্তু কোনো সমস্যা বা যে কোনো কারণে ক্র্যাক করতে পারছেন না, এরকম যারা মনে করছেন তারাও যোগাযোগ করতে পারেন। জাস্ট ঘষা মাথার জন্য, মানে আমরা রেডি করে দেয়, আপনারা জানেন সেটাকে আরো মজবুত করে দেয়া। এই ক্লাসও থাকছে ডাউট ক্লিয়ারিং বা অ্যাকাউন্টেন্স অডিটিং এর উপর এবং সার্ভিস রোলের উপর, সেই ব্যাপারে আমরা যোগাযোগ করতে পারেন। আর সবে পরীক্ষা শেষ হলো, আবার পরীক্ষা নেক্সট পরীক্ষা 26 ইলেকশন আছে, হয়তো পরীক্ষা দেরি হলেও হতে পারে আফটার ইলেকশন, সময়টা অনেকটাই। যারা মনে করছেন নতুন তারা যোগাযোগ করতে পারেন, তারা কোনো দিকে না ভেবে যদি মনে করেন চাকরিটা পাবো এখন থেকে শুরু করে দিন, প্রপার ওয়েতে শুরু করুন। আর পুরনোদের জন্য যারা বলছেন যে এবছর পরীক্ষা দিয়ে বুঝলাম যে আর একটু কোথাও খামতি আছে, আর একটু স্ট্রেনদেন করা জায়গা, আমার এই জায়গাটা একটু শক্ত করতে হবে, ওই সাবজেক্টে একটুখানি আমাকে আরো পালিশ করতে হবে, তাহলে তারাও যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহে, নির্দ্বিধায়, ফিল ফ্রি ভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। ফোন নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এটুকুই বলার, আপনারা আশা করি আমাদের কাছ থেকে প্রপার গাইডেন্স চাকরিটা পাওয়ার জন্য পেতে পারবেন, বা আমরা আমাদের সেই গাইডেন্স প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, আর বেশি কিছু বলার নেই। আমরা ভিডিওতে আবার আসবো, মাঝে মাঝে ভিডিও আসবো, আমরা ভিডিও ছাড়বো, কারণ লিমিটেড ডিপার্টমেন্টালে আমাদের একটা হাইলাইটেড পরীক্ষা, আমরা এটা নিয়ে আলোচনা করে থাকি, এই পরীক্ষার উপরই আলোকপাত করি, সুতরাং আলোচনা চলবে, ভিডিও আসবে। এবার আপনারা যদি ডিটারমাইন্ড হন আপনারা যোগাযোগ করতে পারেন, বা কোনো সমস্যায় পরীক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যায় যোগাযোগ করুন, করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো সমস্যা, যে কোনো ব্যাপার, হ্যাঁ যে কোনো ব্যাপার আমরা বলবো। আমাদের হেল্প গ্রুপও আছে, হেল্প গ্রুপে আমরা অনেককে অ্যাড করেছি, ঠিক আছে। তবে আপনারা হেল্প গ্রুপে শুধুমাত্র নাম মানে কিছু অ্যাড করে, মানে আপনারা লিখে দেবেন আপনার ডিপার্টমেন্ট, আপনার নাম, কোথায় আপনারা কাজ করছেন, আইডেন্টিটিটা দিয়ে দেবেন, তাহলে আমাদের নাম করে। অনেকে লিখে শুধুমাত্র অ্যাড মি ইন হোল হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে লেখে, কিন্তু আমাদের তো অসুবিধা হয়, কে যে কি পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে আমরা তো বুঝতে পারি না, আজ একটু লিখে দিলে আমাদের সুবিধা হয়, নাম আর ডিপার্টমেন্টটা লিখে দেবেন, ব্যাস একদম ঠিক আছে। মোটামুটি এই আজকের ভিডিও, আর লেনদেন করলাম না, আপনারা এগিয়ে চলুন, প্রপার ওয়েতে এগোন, এবং আগামী দিনের পরীক্ষাগুলো, লিমিটেড পরীক্ষা যারা দিতে চাইছেন সাকসেস পান, এই শুভকামনা রইল। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। নমস্কার।